জি 24 ঘন্টায় 5 কাহন নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। মন্ত্রীগোষ্ঠীর বৈঠক হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীগোষ্ঠীর বৈঠক হয়েছে, তাতে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্ত আমাদের মতো মধ্যবিত্ত যারা, আপনাদের মতো মধ্যবিত্ত যারা, তাদের জন্য মোটেও সুখকর নয়। আমাদের রোজকার পরিচিত বেশ কিছু জিনিস যা সোকল্ড ভোগ্যপণ্য হিসেবে পরিচিত, দাম বাড়বে হুড়মুড়িয়ে। কোল্ড ড্রিঙ্কস, সেই কোল্ড ড্রিঙ্কসের পর্যন্ত দাম বাড়বে, মেকআপের জিনিস দাম বাড়বে, জুতোর দাম বাড়বে, জামা কাপড়ের দাম বাড়বে। অন্তত এমনই প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে। এবং ফের জিএসটির গেরোয় মধ্যবিত্ত কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। কোল্ড ড্রিঙ্কস আরও দামি হবে, যদি জিএসটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয় তাহলে দামি হবে। প্রসাধন থেকে জামা কাপড়, প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে, এমনটাই প্রাথমিকভাবে সিদ্ধান্তে জানা যাচ্ছে। এবং মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে এই সমস্ত কিছুর ক্ষেত্রে জিএসটি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। কোথায় যাবে মধ্যবিত্ত? আমরা, আপনি, আমরা প্রত্যেকে, আমরা কোথায় যাব এই জিএসটির গেরোয়? তা নিয়ে প্রশ্ন, তাই নিয়ে আজকে 5 কাহনে আলোচনা। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে আপনাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে কংগ্রেসের শক্তি মৈত্র রয়েছেন, বিজেপি রাজশ্রী রাহিরি রয়েছেন, আমাদের সঙ্গে বাজার বিশেষজ্ঞ প্রবীর সরকার রয়েছেন। আমি শুরুতে অবশ্যই দিনকাল যা পড়েছে আমরা প্রত্যেকেই জানি, তাতে এমনিই মধ্যবিত্তের ভাড়েমা ভবানী দশা, আর এবার ভার ফুটো হওয়ার জোগাড়। মধ্যবিত্তের আরও চাপ বাড়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। শখের যে জিনিসগুলো রয়েছে আমাদের, তাতে চাপতে পারে চড়া জিএসটি। যেরকম বলছিলাম, কোল্ড ড্রিঙ্কস, জুতো, জামা কাপড়, প্রসাধন সব কিছুরই দাম বাড়ার আশঙ্কা থাকছে। 35% জিএসটির গেরোয়ে পড়তে চলেছেন সাধারণ মানুষ। 28% থেকে বেড়ে 35% জিএসটি চাপতে চলেছে সিন গুডসের ওপর। কি এই সিন গুডস বা ক্ষতিকর পণ্য? সমাজের পক্ষে যা ক্ষতিকর, যেমন সিগারেট, অ্যালকোহল, সফট ড্রিঙ্কস, জাঙ্ক ফুড, ক্যান্ডি, চিনি, কফি, এসবই ক্ষতিকর পণ্যের আওতায়। এই সিনগুডসের অনেক কিছুই মধ্যবিত্তের জীবনের রোজ নামচার অঙ্গ, সেগুলির ওপরে এবার নজর সরকারের। সিনগুডসের ওপর জিএসটি সর্বোচ্চ 28%, তা বাড়িয়ে 35% করার প্রস্তাব দেওয়া হয়েছে মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে। 148টি পণ্যের ওপর জিএসটি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই জিএসটি কাউন্সিলই নেবে। জিএসটি বৃদ্ধি নিয়ে মন্ত্রীগোষ্ঠীর প্রস্তাব, দাম বাড়ানো হোক সিগারেট ও তামাকজাত দ্রব্যের, দাম বাড়বে কোল্ড ড্রিঙ্কসের। 1,500 টাকার নিচে জামা কাপড়ে 5% জিএসটি লাগু হবে। 1,500 টাকার উপরে হলেই সেই জামা কাপড়ে 18% জিএসটি চাপবে। আর 10,000 টাকার ওপরে ব্র্যান্ডেড জামা কাপড়ে 28% জিএসটি। বাড়বে ঘড়ি, হ্যান্ডব্যাগ, প্রসাধন, জুতোর দাম। দাম বাড়বে আরও নানান ভোগ্যপণ্যের। গাড়ি আরও দামি হতে পারে, এমনও আশঙ্কা করছেন অনেকে। মাসখানেক আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়। এক বাজার বিশেষজ্ঞ এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেছিলেন, দেশে একটা এসইউভি কিনতে হলে 50% বেশি কর দিতে হয়। গাড়ির বেস প্রাইস যদি 14,58,000 টাকা হয়, কেনার সময় কর দিয়ে সেই দাম পড়ে 21,59,000 টাকা। এই দাম কি আরও বাড়বে? মধ্যবিত্তের কম দামি গাড়িও কি আরও দামি হবে? প্রশ্ন গাড়ি বাজারে। নানান মহলের দাবি, আয়ের ওপরে 30% কর দেওয়ার পরেও তামাকজাত দ্রব্য, সফট ড্রিঙ্কস বা ভোগ্যপণ্যের ওপর 35% জিএসটি দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এ তো কর সন্ত্রাস। ঘুরে ফিরে আসছে প্রধানমন্ত্রীর পুরনো বার্তা, ईमानदारी से टैक्स भरता है उसकी कोई परवाह नहीं है। और इसलिए हमारा निर्णय है कि विदेश से जो काला धन वापस लाएंगे उसमें से कुछ परसेंटेज ये जो रेगुलर सैलरी वाले लोग इनकम टैक्स भरते हैं ना, उनको इनाम के रूप में वापस देंगे।
আগামী 21শে ডিসেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে বসবে জিএসটি কাউন্সিল। সেখানেই মন্ত্রীগোষ্ঠীর দেওয়া প্রস্তাবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ভোগ্যপণ্যের বাজার এমনিতেই খারাপ, আর্থিক চাপের শহুরে মধ্যবিত্তরা, সেখানে মন্ত্রীগোষ্ঠীর এই প্রস্তাবে শিলমোহর দেবে সরকার। মধ্যবিত্তের কথা এবার অন্তত ভাবুক কেন্দ্র, আশায় অর্থনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। রাজশ্রী, আমি কিছুদিন আগে এই পাঁচকাহনের শো করেছিলাম, যেখানে একটা সমীক্ষা উঠে এসেছিল যে শহুরে মধ্যবিত্ত যারা, তাদের খরচের হাত ক্রমশ টান পড়ছে, তারা খরচ করতে পারছেন না। আমরা সবাই জানি শহুরে মধ্যবিত্তের উপরে এই ভোগ্যপণ্যের বাজার বড়সড় নির্ভরশীল। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে এই ধরনের ছোটোখাটো যে জিনিসগুলো, যেগুলো আমাদের শখের জিনিস, যেগুলো এখন প্রয়োজনীয় বটে, তার উপরে যদি এত জিএসটির প্রস্তাব আসে, এ তো মানে মাহিনে তো সেই অর্থে বাড়ছে না রাজশ্রী। তুমি আমি আমাদের সবারই একই হাল। দেখুন, প্রথম কথা হচ্ছে ভারতবর্ষ দেশ চালানোর জন্য ট্যাক্সের প্রয়োজনীয়তা পড়ে, যেখানে বিরোধী পক্ষের থেকে বলা হয়েছিল সব কিছুর জন্য এক ধরনের জিএসটি নাকি লাগু করা হবে। এটা রাহুল গান্ধীর বক্তব্য ছিল, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন। তো সূচের জন্য যে জিএসটি থাকবে, মার্সিডিজ বেঞ্জের জন্য সেই একই জিএসটি থাকবে। এটা একটা অলীক কল্পনার ব্যাপার। আজকে দাঁড়িয়ে আমরা যখন বলছি যে পেট্রোল এবং ডিজেলের ওপরে আমাদের জিএসটি বসানো উচিত, তাহলে পরে পেট্রোল ডিজেলের দাম কমতে পারবে। জিএসটিতে কোন প্রোডাক্টের ওপরে কত % ট্যাক্স বসবে না বসবে, এটা জিএসটি কাউন্সিল ডিসাইড করে। প্রস্তাব অনেক কিছু হতে পারে, আপনি একটা প্রস্তাব করতে পারেন, আমি একটা প্রস্তাব করতে পারি, অমুক তমুক ড্যাকগুলা যে কেউ প্রস্তাব করতে পারে। জিএসটি কাউন্সিল ডিসিশন নেবে যে কোন প্রোডাক্টের ওপর কি কতটা জিএসটি বসবে, এবং সেই জিএসটি কাউন্সিল তাতে প্রত্যেকটা রাজ্যের অর্থমন্ত্রী থেকে আরম্ভ করে রাজ্যের একটা রিপ্রেজেন্টেশন থাকে, এবং এক একটি রাজ্য বিভিন্ন রকমের রাজনৈতিক দলের দ্বারা শাসিত। যে কারণে পেট্রোল এবং ডিজেলের ওপর জিএসটি ট্যাক্স বসানো যাচ্ছে না, কারণ বাম শাসিত কেরালা এবং তৃণমূল শাসিত তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ, তারা আপত্তি জানাচ্ছে, তারা বাধা দিচ্ছে। কিন্তু আমরা বারবার বলছি যে জিএসটি বসানো উচিত ট্যাক্সে পেট্রোল ডিজেলের ওপর, তাহলে পরে প্রচুর দাম কমে যাবে। এটা নীতিন গাডকারি জি পার্লামেন্টে দাঁড়িয়ে পর্যন্ত বলেছেন। কলকাতায় তো দাম বেড়ে গেল। হ্যাঁ, কলকাতায় যখন দাম বেড়ে যাচ্ছে, যারা আজকে বলছে যে আমরা মানব দরদি সরকার, আমরা মানব দরদি, তো আপনারা তাহলে পরে নিজেদের শেষ অংশটা কমাচ্ছেন না কেন? আপনারা একের পর এক দাম পেট্রোল ডিজেলের উপর কেন বাড়াচ্ছেন? কারণ রাজ্যে কোনো শিল্প নেই, রাজ্যে আয় নেই। আজকে আয় নেই বলে আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা দাঁড়াচ্ছে যে আমাদের নুন আনতে পান্তা ফুরোনোর মতন অবস্থা। কিন্তু দেশ চালাতে গেলে সেখানে সরকারের টাকার অর্থের প্রয়োজনীয়তা পড়বে। আজকে যে যারা কর্ণাটকে যারা নানান রকমের কংগ্রেস যখন একের পর এক নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়ে গেল, ওই লক্ষ্মীর ভান্ডার টাইপের প্রতিশ্রুতি, এত ইউনিট ইলেকট্রিসিটি ফ্রি দেওয়া হবে, অত ইউনিট জল ফ্রি দেওয়া হবে, কেজরিওয়ালের মতন অমুক তমুক করে, আজকে সরকার তৈরি হওয়ার পরে তারা একেবারে ঘানি পিষছে, তারা একবারে গোল গোল ঘুরছে, তারা কিছুই করতে পারছে না, কারণ অর্থ নেই সরকারের কাছে। তো বলে তো দেওয়া হলো, কিন্তু তারপরে ভাঁড়ে মাপ হবানি। আজকে ঠিক যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে, একের পর এক সোশ্যাল কাজ এর জন্য খরচা করে যাচ্ছে, ভোট ব্যাংক ক্যাপচার করার জন্য। আপনারা অ্যানাউন্স করেছেন, মহারাষ্ট্র তার জলযান্ত উদাহরণ, সেটা মহারাষ্ট্র জোগাড় করতে পারছে। 6 লক্ষ কোটি টাকা, ঝাড়খণ্ডেও একই আশ্বাস দিয়েছিলেন আপনারা। 6 লক্ষ কোটি টাকা ঋণ আজকে কোনো বিজেপি শাসিত রাজ্যে নেই, এবং তার সিকি ভাগ ইন্টারেস্ট পর্যন্ত শোধ করার মতন ক্ষমতা নেই। সেটা আজকে কোথায় আছে? শক্তিদা, একটা কথা বলি, যে কথাটা অত্যন্ত মানে কতটা সত্য কতটা মিথ্যা সেটা আলোচনার বিষয়বস্তু। মদ এবং ইয়ের উপর জিএসটি বাড়ুক, তার মধ্যে কোনো আপত্তি থাকতে পারে না, কিন্তু যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে যেগুলো চলে যাচ্ছে, আর যে বললো না ঘোষণা, কর্ণাটক এত ঘোষণা করেছে, ভাড়ে বাবানি পিছিয়ে যাচ্ছে। আজকে মহারাষ্ট্রের নির্বাচনের আগে কি হয়েছিল সেটা ভারতবর্ষের মানুষ দেখেছে, ভারতবর্ষের মানুষ জানে যে কি অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে বা সারা ভারতবর্ষ। আজকে এই জায়গায় দাঁড়িয়ে জিএসটি অ্যাক্ট পার হবে, রাহুল গান্ধী পার্লামেন্টে একথা কখন বলেছেন, কোন সময় বলেছেন, ওটা যদি তুমি ব্যাখ্যা কী কারণে, কোন দায়িত্বে, কোন পরিস্থিতিতে বলেছেন। আমরা যেটা বলতে চাই যে সরকার চালাতে গেলে একটা অর্থের ডেফিনেটলি প্রয়োজন। আমরা ইনকাম ট্যাক্স দিই, ইনকাম ট্যাক্স 30% ইনকাম ট্যাক্স দেওয়ার পর তারপরে যদি এই ধরনের জিএসটি চাপায়, এই জাঙ্ক ফুড, ক্যান্ডি, চিনি সব কিছুতেই, আমি বলছি না যে মদের উপর জিএসটি বসিও না, পেট্রোল এবং ডিজেলের উপর জিএসটি বসালে আদর্শগতভাবে বা নীতিগতভাবে আমি তৃণমূলের বিরোধী। যেই পেট্রোল এবং ডিজেলের দাম বাড়াবে
সমস্ত জিনিসের দাম বাড়তে বাধ্য, এর মধ্যে কোনো মিথ্যে নেই। তাই জিএসটির বোঝা চাপিয়ে মানুষকে যে ট্যাক্সের বোঝা আরও মানুষকে পুজো করে দেওয়া হবে তার মধ্যে কোনো রকম সন্দেহ নেই। আমি এই জায়গা থেকে একটু আমাদের সঙ্গে তৃণমূল সমর্থক বিশ্বজিৎ দাস রয়েছেন, আমি একটু বিশ্বজিতের কাছে আসবো। এই যে রাজশ্রীর বক্তব্য ছিল, মন্ত্রীগোষ্ঠীর যে সিদ্ধান্ত হয়েছে এটা একার বিজেপির দায় হতে পারে না, এখানে সব রাজ্যের প্রতিনিধিরা ছিলেন, আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও তার মধ্যে ছিলেন, ফলে এই সিদ্ধান্তের দায় শুধুমাত্র বিজেপির না, এটা সর্বসম্মত সিদ্ধান্ত, ফলে দায় তৃণমূল এড়াতে পারে না। না সব্যসাচী, একটা বিষয় তোমাকে বলি, দায় বিজেপির নয়, দায় কেন্দ্রীয় সরকারের। এবং কেন্দ্রীয় সরকারের যে উদ্দেশ্য যে নাগরিকদের সুরাহা দেওয়া। দেখো একটা জিনিস, যারা ভোটার, যারা সাধারণ নাগরিক, তারা কিন্তু রাজনীতি বোঝে না, তারা দৈনন্দিন জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে সেটা নিয়ে ভাবছে। সরকারকে যদি মানব দরদি থাকতে হয়, এইমাত্র কথা হচ্ছিল তোমার এখানে যে সমাজ কল্যাণমূলক যে প্রকল্পগুলোর কথা বলছো, সে প্রকল্পগুলো কেন? মানুষকে সুরাহা দেওয়ার জন্য। এখন আমি জিএসটি বাড়িয়ে বা ভোগ্য পণ্যের ভিতরে যদি জিএসটি বাড়িয়ে দিই, তাহলে মধ্যবিত্তের হাড়িতে টান পড়বে, কারণ মধ্যবিত্ত তো সুরাহা চাইছে। আমি শুধুমাত্র পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভে দেখছি না, সারা ভারতবর্ষের পার্সপেক্টিভে দেখছি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিনের পর দিন বাড়ছে। তুমি দেখো পার ক্যাপিটা ইনকামের সঙ্গে তুলনা করে যে মানুষকে সেটা কেনার মতো পয়সা দিতে হবে, উপার্জন করার পয়সা দিতে হবে, তা না হলে এই যে জিএসটি বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, এটা তো আমরা জানি। কিন্তু বিশ্বজিৎ এটা একা যদি তুমি বিজেপির ঘাড়ে চাপিয়ে দাও তাহলে তো হতে পারে না। আজকে তুমি মধ্যবিত্তের কথা বলছো, প্রত্যেকটা বাজেটে একটা কথা হয় যে মধ্যবিত্তের সুরাহা কোথায়, মধ্যবিত্তের জন্য। আমি আজ পর্যন্ত কোনো বাজেট দেখলাম না যেটা মধ্যবিত্তের জন্য হয়েছে, মধ্যবিত্তরা খুশি। প্রত্যেকটা ক্ষেত্রেই চাপ এসেছে, একদম নিম্নবিত্তদের কথা ভাবা হয়েছে, উচ্চবিত্তরা তাদের মতন রয়েছে। কিন্তু যদি কাজের জায়গাটা ঠিক না থাকে, আমাদের মতো মধ্যবিত্তের আয়ের জায়গা ঠিক না থাকে, তুমি আমি প্রত্যেকে আমরা মধ্যবিত্ত, সেখানেও যদি ঠিক না থাকে, তার উপরে এই বোঝা যদি চাপে, এর দায় তো সবাইকেই নিতে হবে। বিশ্বজিৎ, একা তো কেন্দ্রের ঘাড়ে দিলে হবে না। না, আমি সব রাজনৈতিক দলের কথা বলছি, কিন্তু কেন্দ্র তো সিদ্ধান্ত নেয় এক্ষেত্রে। যখন তুমি জিএসটির কথা বলছো, এবং একটা কথা ভেবে দেখো যে জিএসটির ভার কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে রাজ্যগুলোকে সেটা মানতে হচ্ছে, রাজ্যগুলো সেগুলো মানছে। আজকে এই মধ্যবিত্তদের কথা কেন আমরা বলি বারবার? যারা ট্যাক্স দেয়, সেই ট্যাক্স দেওয়ার অধিকাংশ মানুষ মধ্যবিত্ত। একেবারে নিম্নবিত্ত বা উচ্চবিত্ত মানুষ তারা কতজন ট্যাক্স দেয় বলতো? আমাদের এই রাজ্যে এমন আছে যারা কর্পোরেট হাউস, তারা দেউলিয়া ঘোষণা করে, তারা সরকারের সহযোগী হয়, তারা ট্যাক্স না দিয়ে দেশ থেকে পালাতে পারে। সুতরাং এখানে দাঁড়িয়ে মধ্যবিত্ত মানুষই দেশের যে উৎপাদন, মোট ইনকাম বা জিডিপি বাড়াতে সাহায্য করছে। সুতরাং মধ্যবিত্তের কথা মানতেই হবে। মধ্যবিত্ত কিভাবে আমাদের সুরাহা হবে সেগুলো ভাবতে হবে। রাজনৈতিক দল যখন মধ্যবিত্তের কথা ভাববে, তখন অর্থনীতি এবং মানুষের সমাজ কল্যাণ এই দুটোকে একসঙ্গে মেলাতে হবে। কারণ আমরা একটা কল্যাণকর রাষ্ট্রের মানুষ, এবং নাগরিকরা শুধু ভোটার নয়, নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রা, জীবনশৈলী সেগুলো নির্ভর করে। সেই জায়গাটা না ভেবে আমরা সিদ্ধান্ত নিলে তাহলে সরাসরি মানুষের উপরে কিন্তু চাপ পড়বেই। রাজশ্রী, খুব ছোট করে আমি প্রবীরবাবুর কাছে আসতে হবে খুব সংক্ষেপে। জিএসটি কার উপরে আজকে যে আলোচনা রয়েছে, কিসের উপরে হয়েছে? না, কোল্ড ড্রিঙ্কস, এয়ারেটেড বেভারেজ, সিগারেট, টবাকো প্রোডাক্টস এবং কিছু জামা কাপড় কোনটা? না, 147-48টার উপরে বাড়ছে। অনেকগুলো আছে। আমি বলছি ইকোনমিক্স অনুসারে আইটেমস দু রকমের হয়, লাক্সারি গুডস হয়, নেসেসারি গুডস হয়। নেসেসারি গুডসের ওপরে যেটা আপনি বলছেন মধ্যবিত্তের নাভির শ্বাস উঠবে, নেসেসারি আইটেমসের ওপর কতখানি ট্যাক্স বাড়ছে সেটা নিয়ে কোনো আলোচনা হয়েছে? এবার আমি বলছি যেটা নিয়ে আপনি মূল বলছিলেন, জামা কাপড়। না, নেসেসিটি আর লাক্সারির মধ্যে না খুব সূক্ষ্ম বিভেদ আছে। না, সূক্ষ্ম বিভেদ আছে। আমরা ছেলে, আমি চাকরি বাকরি করি, আমার রাজনীতি করে আমার ঘর সংসার চলে না, আমি ট্যাক্স দিতে হয় আমাকে, আমি ইনকাম ট্যাক্স দেওয়া লোক, আমি খুব ভালো করে জানি নেসেসিটি এবং কোনটা আমার নেসেসিটি কোনটা, এবং আমার আর পাঁচটা আমার সঙ্গে যারা কলিগস আছে যারা 1,500 টাকার জামা কাপড় যদি তোমার কাছে লাক্সারি হয়ে যায়। আমি এবার বলছি 1,500 টাকার উপর একটা ট্যাক্স আছে, 1,500 থেকে 10,000-এর উপর 10,000-এর উপরে 10,000-এর উপর 28% জিএসটি। এবারে ধরো বিয়ে বাড়িতে আমি যদি একটা ভালো পাঞ্জাবি কিনতে যাই, একটা বেনারসি কিনতে যাই, টাকাটা কোথায় চলে গেল? না, আপনি শুনুন জিনিসটা, এটাই হচ্ছে ভারতবর্ষ পার্লামেন্টে দাঁড়িয়ে নীতিন গাডকারি পরিষ্কার দেখে বলেছিলেন যে আমাদের ঘড়ির
ভায়াল, এগুলো ভারতবর্ষে তৈরি হয়, এগুলো আমেরিকা কিনে নিয়ে যায়, আমাদের প্রত্যেকটা লেভাইস জিন্সের যে কাপড়টা সেটা পর্যন্ত ভারতবর্ষ থেকে নিয়ে যায়, নিয়ে গিয়ে কাটিং করে স্টিচ করে লেভাইসের দাম লাগিয়ে আমাদের দেশে 2800, 5000, 10,000 করে। কেন আমরা এখানে সেটা করতে পারবো না? আমরা কেন পাচ্ছি না? তো তাহলে পরে বিদেশি জিনিসের উপর আমার দেশের খাদির থেকে তৈরি করা সেই একই কাপড়, সেইটাই তো কেন্দ্র সরকার, তাই জন্য তো মেক ইন ইন্ডিয়া হচ্ছে, তাই জন্যই তো আজকে মুদ্রা যোজনা হচ্ছে, তাই জন্য স্টার্টআপ হচ্ছে, তাই জন্য কেন্দ্র সরকার এত কিছু করেছে। এর আগে কোন সরকারের প্রজেক্টস গুলো নিয়েছে? আজ বাঙালি ব্যাঙ্গালোরে গিয়ে স্টার্টআপস করতে পারছে, কেন্দ্রীয় সরকারের প্রজেক্টস করতে পারছে, কেন পশ্চিমবঙ্গে পারছে না বাঙালি তৈরি করতে? আমি জবাব দিতে হবে না? কেন সেই জায়গাটা নেই? প্রবীর বাবুর কাছে, প্রবীর বাবু। প্রবীর বাবু, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ বলুন। প্রভু, এই যে জিএসটি যে লাগু হলো, এই যে রাজশ্রী বলছিল যে কোনটা নেসেসিটি আর লাক্সারি আইটেমের কথাও যদি বলি, কিন্তু এখন এই যে সাধারণ যে জিনিসগুলো যেগুলোকে হয়তো আমরা লাক্সারি হিসেবে ধরিও না, সেই দিকে যদি এই দাম বাড়ানো হয়, আর নেসেসিটি যেগুলো বলা হচ্ছে আমরা বাজারে গেলেই টের পাবো সেগুলোর দামও কীরকম, তাহলে সার্বিকভাবে আমরা মধ্যবিত্তরা যাব কোথায়? দেখুন, যেটা হচ্ছে জিএসটির যে 55th মিটিং যেটা 21 তারিখে হবে, এটা একটা রুটিন মিটিং যেটা হতে যাচ্ছে। তো আজ থেকে 7 বছর আগে যখন জিএসটি চালু হলো, তারপর থেকে যে বিভিন্ন সময় মিটিং করে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, আমাদের 5%, 12%, 18%, 28% এই 4খানা স্ল্যাব রয়েছে। এবার বারবার বিভিন্ন জিনিস কোনো একটা স্ল্যাব থেকে অন্য স্ল্যাবে যাওয়া বা নতুন করে ইনক্লুড হওয়া, এই যে রেশনালাইজেশন কিন্তু এখনো পুরো শেষ হয়নি, যার ফলে এই বারবার করে মিটিংগুলোর দরকার পড়ছে। এইবারে এখানে এটাকে বৃহৎভাবে ব্যাপারটা, জিএসটি ব্যাপারটা অনেক বৃহৎভাবে দেখা উচিত, বিকজ ইটস দ্য পার্ট অফ দ্য ইনডাইরেক্ট ট্যাক্স। এখানে গত বছরে 23-24 আর্থিক বছরে আমাদের যে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্সের যে কালেকশন ছিল, সেটা বিগত 22-23 থেকে যেরকম বেশি ছিল, তেমনি আবার এই 24-25 অলরেডি নভেম্বর পর্যন্ত আমাদের কালেকশন ডাইরেক্ট ট্যাক্সে প্রায় 15% মতন এই মুহূর্তে বেড়ে রয়েছে, আর ইনডাইরেক্ট ট্যাক্স আশানুরূপ 1.87 লাখ ক্রোর, যেটা আমরা নভেম্বরে ফিগার পেয়েছি, প্রায় 12 লাখ। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে এবছরও ট্যাক্স কালেকশন কিন্তু ভালো হবে, ইনডাইরেক্ট অ্যান্ড ডাইরেক্ট দুটোই। গত বছরের টোটাল কালেকশন ছিল প্রায় 35 লক্ষ কোটি টাকা, আমার অনুমান এবার 40 লক্ষ কোটি টাকা কালেকশন হবে টোটাল, অ্যারাউন্ড 15-20%-এর মতন বাড়বে, সেটা অন্য কথা। এখন গভর্নমেন্টের ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেটারি ম্যানেজমেন্টের যে ইয়েটা রয়েছে প্রভিশন, তাতে করে 3% নিচে ফিসকাল ডেফিসিটটাকে নামিয়ে আনার একটা যে টার্গেট 2027-এর মধ্যে, সেই লক্ষ্যে এগোতে গেলে আরো বেশি করে ট্যাক্স কালেকশন করতে হবে। না, কিন্তু প্রবীরবাবু, আমি মানছি আপনার কথা, নিশ্চয় আপনি যে স্ট্যাটিস্টিক্সগুলো দিচ্ছেন জানি, কিন্তু একটা সাধারণ চাকুরিজীবী, নিশ্চয়ই আমরা প্রত্যেকে আমাদের দেশকে ভালোবাসি, দেশের আর্থিক উন্নতিও আমরা চাই, কিন্তু আমরা টাকা ইনকাম করব তাতে ট্যাক্স দেব, টাকা জমাবো তাতে ট্যাক্স দেব, পলিসি করব তাতে ট্যাক্স দেব, প্রত্যেকটা জিনিসপত্রে ট্যাক্স দেব, ট্যাক্সি দিয়ে যাব এবং তা করতে করতে নাজেহাল হয়ে বাকি জীবন আমাদের কেটে যাবে। এ তো মানে ভারী বিপদের বিষয়। গত শোতেই আমরা যেটা আলোচনা করলাম, ইনফ্লেশন ফিগার যখন উপরে এলো, তারপরে আমরা যেটা আলোচনা করলাম গত শোতে, যে মধ্যবিত্তের তাহলে কি আর কোনো সুরাহা নেই? মধ্যবিত্ত কিন্তু সত্যি সংকটে রয়েছে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। রাজর্ষি যেরকম বললেন উনি ট্যাক্স পেয়ার, তেমনি করে আমিও চাকুরিজীবী, আমিও ট্যাক্স পেয়ার। সো যখন ইনকাম করছি তখন ট্যাক্স দিচ্ছি, যখন জিনিস কিনছি, কারণ জিএসটিটা হচ্ছে এন্ড ট্যাক্স কনজিউমাররাই পেয়ার। তো যত জিনিস কিনছি তার উপরে আমরা জিএসটি দিচ্ছি, যেটা পার্ট অফ ইনডাইরেক্ট ট্যাক্স। এখন ঘটনাটা হচ্ছে এই জায়গায় বারবার আমরা যেটা বলেছি যে চেয়েছি যে বেশি করে ট্যাক্স ছাড় দিয়ে কনজিউমারের হাতে বা মিডল ক্লাসের হাতে টাকাটা পৌঁছানো, সেটা গভর্নমেন্টকে চেষ্টা করতে হবে। সেখানে যেটা হচ্ছে, দেখুন টোব্যাকোর উপরে 35%, ওইটা অতটা ঠিক আছে, একটা নতুন করে ক্লাস তৈরি হবে যেটা হবে 35%, এখনো পর্যন্ত 88 হাইয়েস্ট,
এবার এরিয়েটেড ড্রিঙ্কস, যেটা কোল্ড ড্রিঙ্কস এর উপরে, এটা ঠিক আমার বোধগম্য হলো না, ওইটাও কেন নিয়ে যাওয়া হচ্ছে। এখানে একটা আমি দৃষ্টি আকর্ষণ করবো আপনাদের এবং শ্রোতাদের, আমাদের 12% যে জিএসটির ব্র্যাকেটটা আছে, আপনারা লক্ষ্য করে দেখবেন ওই 12% মধ্যে কিন্তু বাটার, ঘি, বিভিন্ন রকমের ফুড আইটেমস, ভেজিটেবলস এর কিছু স্পেশালাইজড ভেজিটেবল, ওটা কিন্তু 12% পড়ে। তো গত মিটিংয়েই আমরা যেটা আলোচনা করলাম, গত শোতে সিপিআই ফিগার যেটা এসছে 6.2, তার মধ্যে ফুড ইনফ্লেশন হচ্ছে মেইনলি দায়ী। তো ওই যে 12% যে ফুডের যে লিস্টটা, ওইটার থেকে যদি কিছু জিনিস 5% আনা যায়, এই যে ছোট্ট ছোট্ট সূক্ষ্ম জিনিসগুলো, এগুলোকে গভর্নমেন্টকে একটু সহানুভূতির সঙ্গে দেখতে হবে, যাতে করে আমাদের ট্যাক্স আউটফ্লোটা একদমই, আমাদের হাতে টাকা থাকলে তবে তো আমরা খরচ করব, তবে তো বাজার চলবে। হাতেই যদি টাকা না থাকে তাহলে হবেটা কি করে? আমি আসবো আলোচনা, একটা বিরতির পর সঙ্গে থাকুন। সরাসরি শক্তিদার কাছে আসবো, খুব সংক্ষেপে, সময় খুব কম। সংক্ষেপেই বলছি যে এসেনশিয়াল কমোডিটিজ এবং লাক্সারিয়াস গুড, এই দুটো জিনিস বাড়লে ল অফ ডিমিনিশিং ইউটিলিটি এবং ল অফ ডিমিনিশিং রিটার্ন। আজকে সাধারণ মানুষের সংখ্যাটা কত, আর মধ্যবিত্ত আওতা কত টাকার মধ্যে পড়ে, আর অ্যাবাভ মিডল ক্লাস যারা বড়লোক তাদের কত সম্পদ হলে হতে পারে। একটা কথা অত্যন্ত সত্য যে আমাদের যে 4টে স্ল্যাবে জিএসটি করা হচ্ছে, সেই স্ল্যাবের মধ্যে গার্মেন্টসকে ফেলা হচ্ছে, সেই স্ল্যাবের মধ্যে আমাদের কোল্ড ড্রিঙ্কসকে ফেলা হচ্ছে। সেই আমি যে কথাটা পরিষ্কারভাবে বলতে চাই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যতই বাড়ুক না কেন, চাহিদার কিন্তু খুব একটা হেরফের হয় না। আর শৌখিন দ্রব্যের দাম সামান্য কমলেই হুড়ুর করে ক্রেতারা দোকানে ভিড় করে। আজকে জিডিপি, পার ক্যাপিটা ইনকাম, ইনফ্লেশন, ফিসকাল এগুলো কটা সাধারণ মানুষ বলে। আজকে আমি রিটায়ারের পরও আমাকে ইনকাম ট্যাক্স দিতে হয়। ইনকাম ট্যাক্স যাদের দিতে হয় তারাই জানে যে তাদের ওপর কি বোঝা যা চাপছে। আজকে টাকার দাম কোন তলানিতে গিয়ে থাকে যখন 88-89 টাকা মার্কিন ডলার হয়ে যায়। আর এখান থেকে বড় বড় শিল্পপতিরা টাকা না দিয়ে তারা বিদেশে চলে যাচ্ছে। আর 28-29 জন যাদের হাতে ভারতবর্ষের সম্পদের প্রায় টোটাল সম্পদের প্রায় 90% আছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধি যান, আলটিমেট ডিসিশনটা নেওয়ার ক্ষমতাটা কার? কেন্দ্রীয় সরকারের। সেই জায়গায় দাঁড়িয়ে যেটা আমরা বলতে চাই যে জিএসটি করার আগে যেটা একদম নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত বা উচ্চবিত্তর আগের পর্যায় পর্যন্ত পড়ে, তাদেরকে অবশ্যই ছাড় দেওয়া উচিত যে কোনো মূল্যে। রাজেশ, আমি একদমই সময় দিতে পারছি না, কারণ আমার আরেকটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর গুরুত্বপূর্ণ খবর রয়েছে, ফিরে আসছি, সঙ্গে থাকুন। বাংলাদেশে গণহত্যার মাস্টারমাইন্ড ইউনুস, বিস্ফোরক হাসিনা। নিউ ইয়র্কে আওয়ামী লীগের অনুষ্ঠানে ভার্চুয়াল বার্তা দেন শেখ হাসিনা। ইউনুসের ইন্ধনেই বাংলাদেশে গণহত্যা চলছে, এমনটাই বিস্ফোরক বয়ান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। বেছে বেছে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে বলে তোপ শেখ হাসিনার। মন্দির, গির্জা, ধর্মীয় সংগঠন ইসকনের ওপর হামলা চলছে। ছাত্র নেতাদের সঙ্গে ষড়যন্ত্র করে গণহত্যায় লিপ্ত হয়েছেন ইউনুস। বাংলাদেশের পরিস্থিতির মাঝেই হাসিনার অভিযোগ ঘিরে রীতিমতো শোরগোল। আর আমি এই জায়গা থেকে একটু বিশ্বজিৎদার কাছে সরাসরি। বিশ্বজিৎদা, যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, কি মনে হয় যে কোথাও গিয়ে আমাদের কি এবার একটা কড়া বার্তা দেওয়ার সময় আসেনি? কড়া মানে কড়া, বেনজির বার্তা। অবশ্যই বেনজির বার্তা দেওয়ার সময় এসছে, কারণ বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ শুধু নয়, আমার শেকড়ের টান, আমার দেশের যারা আমাদের রুট ওখানে রয়ে গেছে। আর আমার প্রতিবেশী রাষ্ট্র, ল্যান্ডলক কান্ট্রি যে আমার উপর নির্ভরশীল, সে সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে। যদিও আমাদের এই রাজ্য সরকার এই দৃষ্টিভঙ্গি নিয়েছে যে কেন্দ্র যে পদক্ষেপ নেবে সেটা মেনে চলবে। আজকে কেন্দ্রের সময় এসছে বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া কঠোরভাবে যে ভারতবর্ষ এটা মেনে নেবে না, এবং শুধু ভারতবর্ষ নয়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম কিছুতেই এটা মেনে নেবে না। সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হলে এটা আন্তর্জাতিক ইস্যু, এবং এটাকে সুরক্ষা দেওয়া, সংখ্যালঘুদের সুরক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিভার্সাল হিউম্যান রাইটস যে ডিক্লারেশন, সেখানে বলা হচ্ছে। শুধু তাই নয়, এই যে আমরা একটা সময় শান্তি সেনা পাঠানোর কথা হচ্ছে আজকে পার্লামেন্টে,
আমরা দেখেছিলাম যখন এলটিটি শ্রীলঙ্কাতে একই ধরনের ঘটনা, সংখ্যালঘুদের বিষয় নয়, ইন্টারনাল ইনসার্জেন্সি যখন হয়েছিল, তখন রাজীব গান্ধী কিন্তু সেখানে শান্তি সেনা পাঠানোর ক্ষেত্রে একটা উদ্যোগ নিয়েছিল, তার পরিণামও আমরা জানি। কিন্তু এই মুহূর্তে যদি বাংলাদেশকে এটা বোঝানো না যায় যে ভারত সঠিকভাবে এটা নিচ্ছে না, কোন মৌলবাদী সংগঠনের দ্বারা ভারত সরকার নিয়ন্ত্রিত হবে না, এবং বাংলাদেশে যে হিন্দুরা রয়েছে, বাংলাদেশে তাদের নিরাপত্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। ভারত সরকারকে, জয়শঙ্করকে অবশ্যই উদ্যোগ নিতে হবে, কঠোর উদ্যোগ নিতে হবে। যে পদক্ষেপ নিলে বাংলাদেশ বুঝতে পারবে যে না, ভারত চুপ করে নেই, ভারত কিন্তু এটা ভালো চোখে দেখছে না। আর কোনো অনুনয় বিনয় নয়, দ্বিপাক্ষিক সম্পর্ক এমন জায়গায় যাচ্ছে, ফার্স্ট অ্যান্ড প্রাইম কন্ডিশন সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া। এবং শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষ এই জন্য অর্থনৈতিক একটা প্রতিরোধ গড়ে তুলবে। আন্তর্জাতিক ক্ষেত্রে, আন্তর্জাতিক যে ফোরামগুলো রয়েছে, সেই আন্তর্জাতিক ফোরামগুলোকে কূটনীতির মাধ্যমে এটা ঠিক করা যে ভারতের পাশে থাকতে হবে তাদেরকে। কারণ আজকে আমেরিকা যদি ভারতের পাশে থাকে, ওদিকে বাংলাদেশকে চীন মদদ দিচ্ছে। সুতরাং সেই জায়গাটায় সংখ্যালঘুদের যদি নিধন করে, সংখ্যালঘুদের পরে যদি অত্যাচার যে পরিমাণে বাড়ছে, সেটা ভারত সরকার মেনে নেবে না। এখন সময় এসে গেছে, দেওয়ালে পিঠ থেকে গেছে, এখনই পদক্ষেপ নিতে হবে ভারত সরকারকে। রাজশ্রী কাছে, রাজশ্রী, আজকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোট, তাদের তরফ থেকে একটা বিবৃতি প্রকাশ করা হয়েছে, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে, তুমি দেখো এটা গোটা বিশ্বেই একই নিয়ম, রাষ্ট্রসংঘের নিয়ম, যে যিনি অভিযুক্ত তার সপক্ষে বিচার লড়ার অধিকার তার আছে। তিনি যত মানে দুর্দান্ত ইয়ে হোক না কেন, যত দুর্দান্তই আসামি হোক না কেন, তার আছে, এই অধিকারটুকু আছে। এই সনাতনী জাগরণ জোটের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে যে কোনো আইনজীবীকে নিয়োগ করতে দেয়া হয়নি। শুনানির পূর্বে আদালত চত্বরে মিছিল করে সনাতনী আইনজীবীদের শুনানিতে অংশগ্রহণ করার জন্য হুমকি দেওয়া হয়েছে। শুনানি করতে আসলে তাদের দেখিয়ে নেওয়ার প্রকাশ্যে হুমকি প্রদান করা হচ্ছে। এরা গণতন্ত্র ফিরিয়ে আনবে এই দেশ? দেখেন, প্রথম কথা হইতেছে যে আমি বাঙাল বাড়ির পোলা, আর আমাগো লাইগা বাংলাদেশ, ইস্ট বেঙ্গল শুধু আমার 14 পুরুষের ভিটামাটির দেশ, তাই ওটারে একখান আলাদা রাষ্ট্র ভাবতে মনের মধ্যে কেমন কেমন একখান টান আইসে। তো যাই হোক, আমাগো প্রধানমন্ত্রী প্রথম দিয়া বইলা দিয়েছেন, এবং তার লাইগা কি হয়েছে না, ঢাকা শান্তির প্রস্তাব পাঠাইছে নিউ দিল্লির লাইগা, সেই খবরটাও আমরা দেখছি। কোথাও ইউনিসের সরকার ভয় পাইছে, এবং তার সঙ্গে দেখেন সেই এরশাদের সময় থেইকা এই বাংলাদেশটারে পুরো একদম ইসলামিক রিপাবলিক বানানোর একখান প্রচেষ্টা চলছে। তো সেইটা চালাইতে সেটা আজ সেই একই জায়গায় সেই আইসা দাঁড়ায় আছে। তো বাংলাদেশ যে আজকে একটা সম্পূর্ণ রকমভাবে মৌলবাদের দেশে পরিণত হচ্ছে, এবং তারা যে চাইছে যে ওটাকে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ তৈরি করার, এবং একটা কট্টর মৌলবাদী শক্তি, ডিপ স্টেট, আন্তর্জাতিক ফান্ডিং থেকে আরম্ভ করে বিভিন্ন রাষ্ট্র, তারা যে ভারতবর্ষের পেছনে কাঠি করার জন্য বাংলাদেশকে একটা হাতিয়ার করতে চেয়েছে এবং সরকারকে টপল করে দিয়েছে, আজকে পরিষ্কার হয়ে গেছে দিনের আলোর মতন। সবকিছু প্ল্যান মাফিক হয়েছে। এই যে বক্তব্যগুলো মোহাম্মদ ইউনিসের, ওর নামটা নিতেও আমাদের বিরক্ত লাগে। ওরা একটা আনডিক্লেয়ার্ড, একটা আনডেমোক্রেটিক ওয়েতে একটা সরকার, একটা বেআইনি সরকার চলছে পূর্ববঙ্গে, এবং তাকে তো কেউ মোহাম্মদ ইউনিস বলছে না, তাকে নোবেল জঙ্গি বলছে, কারণ জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে যাতে মানুষদেরকে হত্যা করা যায়। এবং বাংলাদেশের রিপোর্ট পরিষ্কার ভাষায় বহুদিন আগের থেকে যে 620 জন করে বাঙালি হিন্দু প্রতিদিন বাংলাদেশ ছেড়ে দেয়, অর্থাৎ 20 বছরে বাংলাদেশ হিন্দু শূন্য হবে। এটা আমাদের কারুর কথা নয়, এদেশের কথা নয়, এই কথাটা হচ্ছে বাংলাদেশের কথা। এবং পুরো ম্যাস ইনফিলট্রেশন যেটা হয়েছে সেটা বাংলাদেশি মুসলমান করেছে। সেটা ডক্টর মনমোহন সিং এর সময়কার দেওয়া রয়ের রিপোর্ট 2011 সালে 20% পশ্চিমবাংলার পপুলেশন হচ্ছে ইল্লিগাল ইনফিলট্রেশন। বাংলাদেশের সেন্সাস বলছে আনুমানিক 80 লাখ মুসলমান মিসিং বাংলাদেশ থেকে, তারা ভারতবর্ষে চলে গেছে 6.8, ইন্ডিয়াতে ইনফিলট্রেট করেছে। আমাদের কথা না, বাংলাদেশ সেন্সাস কমিটির কথা। তো সেই ইনফিলট্রেশন আজকে ভোট ব্যাংকে পরিণত করছে বিভিন্ন রাজনৈতিক দল। 4%-এর ভোটের তফাতে একটা সরকার পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে 2011 সালে, আর সেখানে দাঁড়িয়ে 20% ইল্লিগাল ইনফিলট্রেশন। এই কারণে ভারতবর্ষেও এনআরসির প্রয়োজনীয়তা আছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে এই কাগজগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, দেখিয়েছিলেন বাংলাদেশের ভোটার লিস্ট আর পশ্চিমবাংলার ভোটার লিস্ট এক হয়ে আছে, একই ধারা একই জিনিস চলে যাচ্ছে। এবং
পূর্ববঙ্গ, বাংলাদেশ আজকে যেভাবে হিন্দুদের ওপর যে অত্যাচারটা করছে, আজকে 1400 বছরের সেই একই কাল্ট যেটা মহাপ্রভু চৈতন্যদেবের সময় চাঁদ কাজী হোসেন শাহ ইলিয়াস সারা করেছিলেন, সেই একই কাজ আজকে ওখানে হচ্ছে, যে ওখানে কোনো রকম অন্য কোনো ধর্মের লোক কোনো কিছু করতে পারবে না। এবার ব্যাপারটা আমাদের এটাই অপেক্ষা করতে হবে। 24শে মার্চ 1971 অপারেশন সার্চলাইট ইস্ট পাকিস্তানে আরম্ভ হয় এবং 16ই ডিসেম্বর 1971 পূর্ব পাকিস্তানের জায়গায় বাংলাদেশের জন্ম হয়। এই সময়টুকুর জন্য হয়তো অপেক্ষা করতে হবে বাঙালি হিন্দুকে, সেই জায়গাটা দেখতে হবে। আমার নেতা, আমার রাজ্য সভাপতি পরিষ্কার ভাষায় যা বলার বলে দিয়েছেন সংবাদ মাধ্যমে, প্রয়োজনে আমাদের সমস্ত ব্যবসাপত্র বয়কট করতে হবে। এবং এই কথা আমি বড়বাজারের বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে জেনেছি। কোটি কোটি টাকা ভারতীয় ব্যবসায়ীদের ব্যবসার মালপত্র পাঠানোর পরে আটকা পড়ে আছে, তারা টাকা পয়সা দিচ্ছে না। আমি আপনার চ্যানেলের মাধ্যমে হাত জোড় করে অনুরোধ করব, যারা ব্যবসা করছেন পূর্ববঙ্গের সঙ্গে বাংলাদেশের সঙ্গে, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমার কথার উপর বিশ্বাস না করে নিজেরা খোঁজ নিয়ে দেখুন এটা হচ্ছে কিনা, কারণ টাকা যাতে আটকা না পড়ে যায়। এই অপেক্ষার সময়টুকু শক্তি আমরা বেশ কিছু ঘটনা ঘটতে দেখছি, যে ঘটনা কিন্তু মানে খুব একটা সুখকর বা দৃষ্টিনন্দন হচ্ছে না। কারণ ত্রিপুরায় আমরা দেখেছি বাংলাদেশের দূতাবাসে সেখানে হামলার চেষ্টা করা হয়েছে এবং পরিস্থিতি এমনই হয়েছে, বাংলাদেশের তরফ থেকে বিবৃতি জারি করা হয়েছে যে আপাতত সেখানে ভিসা থেকে শুরু করে সমস্ত কাজকর্ম বন্ধ রাখা হয়েছে। সাধারণ মানুষের ক্ষোভ যথেষ্টভাবে জন্মাচ্ছে এবং ব্যবসা, যেরকম রাজশ্রী বলল যে সেখানে গোটা বিষয়ে প্রভাব পড়ছে। ভারতবর্ষের পতাকাকে অপমান, পাল্টা বাংলাদেশের পতাকাকে অপমান। অস্থিরতা কিন্তু শুধু ওই দেশের নয়, অস্থিরতা বাড়ছে এ দেশেও, এবং এই জায়গা থেকে কিন্তু নানান রকম ন্যারেটিভ তৈরি করার চেষ্টাও হতে পারে। শক্তিদা, দেখো, পদ্মার পাড়ে দীর্ঘ নিঃশ্বাস আমার গঙ্গার পাড়ে এসে পৌঁছবে, এটা কখনোই রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়িয়ে আমি একটা পরিষ্কার কথা বলি, এটা কখনোই ব্যক্তিগতভাবে আমরা চাই না। আমরা ডেফিনেটলি কোনো একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি। তুমি বলো তো, রাষ্ট্রপুঞ্জ বলা হচ্ছে, পার্মানেন্ট করা 5টা দেশ কে? চীন, আমেরিকা, ফ্রান্স, গ্রেট ব্রিটেন আর আরেকজন আছে। তাহলে চীন যেটা বলবে আমেরিকা সেটা ভেটো দেবে, এবং ইউনানিমাসলি ডিসিশন না হলে কোনো ইমপ্লিমেন্ট করা যাবে না। এবং আমরা কিন্তু 2 বছর অন্তর অন্তর, আমরা যেহেতু বৃহৎ একটা দেশ তাই আমাদের হয়তো পাল্টানি, কিন্তু 2 বছর অন্তর অন্তর পাল্টানো হয় 16টা দেশকে, কিন্তু পার্মানেন্ট হচ্ছে 5টা। এই রাষ্ট্রসংঘের কি পরিস্থিতি আমরা এই ইউক্রেনের যুদ্ধ থেকে শুরু করে আমরা দেখে নিয়েছি, আমরা ওই নিয়ে চর্চায় যাচ্ছি না, কিন্তু আমরা কি করতে পারি শক্তি? আমাদের যেটা করা উচিত, কোনো রকম ভাবে 0.01% স্পেয়ার করার কোনো জায়গা নেই। এবং এই ব্যাপারে একটা কথা দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই যে একটা সার্বভৌম রাষ্ট্রে আমি ইচ্ছে করলেই মাথা গলাতে পারি না। যে কথা রাজর্ষি বলল যে ওটা একটা ইন্টারিম, কিসের ইন্টারিম গভর্নমেন্ট কি করে হয়? না কেন মাথা কথা বলে? আজকে ভারতবর্ষের ঘটনা নিয়ে আমেরিকা বড় বড় বিবৃতি দেয় না? ওইটাই তো বলছি, আমার বক্তব্য একটাই, কোনো ইন্টারিম গভর্নমেন্ট কিচ্ছু নেই। ইউনিস বলে যে ভদ্রলোক নোবেল শান্তি পুরস্কার পেয়েছে, প্রবলেমটার একটা জায়গাও দাঁড়িয়ে আছে। আমেরিকায় কিন্তু প্রেসিডেন্টের পর সেনেটদের ক্ষমতাও বেশি। যেটা তুমি বলছো, আমি পরিষ্কারভাবে বলি, সংখ্যালঘু সে যেই হোক, তার প্রতি তার রক্ত নিয়ে হোলি খেলা, সেটাকে কোনো একটা রাষ্ট্রে পরিবর্তিত করা, এর সম্পূর্ণ বিরোধী আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। এবং তার জন্যে যে কোনো মূল্য ভারতবর্ষের দেওয়ার দরকার। ভারতবর্ষের এখন আদমশুমারির ভিত্তিতে 150 কোটির ওপরের দেশ, আমাদের এই দেশটার ওপরও অনেক নজর আছে, কিন্তু আমাদের এত ভৌগোলিক পরিসীমা, এত সীমান্ত, এত ধর্ম, এত কৃষ্টি, তাই এই জায়গায় চোখ দিয়েও কিন্তু পারছে না। তাই আমি শেষ কথা বলছি যে কোনো মূল্যে অবিলম্বে, কাল বিলম্ব না করে 1 ফোঁটা রক্ত
আর যেন না পড়ে, তার জন্য যা হুঁশিয়ারি দেওয়ার দরকার। আমি শুধু আজকে এটাই বলতে চাই, যে কথাটা 1947 সালের 15ই আগস্ট পণ্ডিত নেহেরু দাঁড়িয়ে বলেছিলেন, লেট আস নট ফরগেট আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হুম উই হ্যাভ লেফট অ্যাট দি আদার সাইড অফ দ্য বর্ডার। 1949 সালের কলকাতা ময়দানের বিখ্যাত স্পিচে সর্দার বল্লভভাই প্যাটেল বলেছিলেন, দোজ হু আর আওয়ার কিথ অ্যান্ড কিন, আওয়ার ফ্লেশ অ্যান্ড ব্লাড, দোজ হু ফট অ্যাট আওয়ার সাইড, মিয়ার বাই ড্রয়িং আ লাইন দে ক্যানট বি সেপারেটেড ফ্রম আস। এই প্রতিশ্রুতি বাঙালি হিন্দুদেরকে, যারা পূর্ববঙ্গে আজও আছেন, তাদের পূর্বপুরুষদেরকে পণ্ডিত নেহেরুর দেওয়া প্রতিশ্রুতি, সর্দার বল্লভভাই প্যাটেলের দেওয়া প্রতিশ্রুতি, চক্রবর্তী রাজা গোপালাচারীর দেওয়া প্রতিশ্রুতি, বাবা সাহেব আম্বেদকরের দেওয়া প্রতিশ্রুতি, এই প্রতিটি প্রতিশ্রুতি ভারতবর্ষ রাখতে যেন বাধ্য হয়। এবং যে কথা আমরা বারবার করে বলেছি, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো একটি হিন্দু কপরদক শূন্য হয়ে শুধুমাত্র প্রাণটুকু সম্বল করে ভারতের সীমান্তে এসে যদি বলে ভারতবর্ষ আশ্রয় দাও, তাহলে ভারতবর্ষ যেন আশ্রয় দিতে বাধ্য থাকে, এটাই যেন ভারতবর্ষের মধ্যে সেই ব্যবস্থা থাকে। তাহলে যদি বিজেপির এই স্ট্যান্ড হয়ে থাকে, এই কড়া স্ট্যান্ড হয়ে থাকে, তাহলে তো আর্থিক নিষেধাজ্ঞার পদে যাওয়ার, আর্থিক নিষেধাজ্ঞা নিয়ে ভাবনা চিন্তা করার সময় কি আসেনি এখনো? সার্বভৌম রাষ্ট্রে আমরা কতটা ইন্টারফেয়ার করতে পারবো, তার থেকে বড় কথা আমাদের কাছে অনেকটা ক্ষমতা আছে। আমরা অর্থনৈতিক একটা অবরোধ গড়ে তুলতে পারি, কারণ আমার দেশের সঙ্গে বাংলাদেশের 4067 কিলোমিটার বর্ডার রয়েছে, এবং সেই বর্ডারের যে আমদানি রপ্তানি, সেই রপ্তানির পরিমাণটা এবং আমাদের উপরে বাংলাদেশ অনেক অংশে নির্ভরশীল, সেটা বন্ধ করা। দ্বিতীয়, বারবার বলছিলাম যে ইন্টারন্যাশনাল ফোরামগুলোর কথা, আন্তর্জাতিক ক্ষেত্রে যে মঞ্চগুলো রয়েছে সেখান থেকে চাপ তৈরি করা বাংলাদেশের উপরে, যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। পৃথিবীর কোনো দেশ বাংলাদেশকে সাহায্য করবে না এই আর্থিক প্রতিবন্ধকতা তৈরি করা গেলে, এবং প্রয়োজনে এই যে শান্তি সেনা পাঠানোর কথা হচ্ছে, প্রয়োজনে যদি বাংলাদেশ তাও না শোনে, উদ্ভূত হয়, তাহলে পরে আমরা তো সেই এই কাজটাই করেছি, পেট্রাপোল বন্ধ করে দেওয়ার। তাহলে আজকে সমস্ত দল জাতি, প্রত্যেকটি দল নির্বিশেষে কি আজকে বলা উচিত নয় পেট্রাপোল বেলাপোল বন্ধ করে দেওয়া হোক? এশিয়ার লার্জেস্ট ল্যান্ড পোর্ট, প্রত্যেকটা হিলি বর্ডার যে কটা পোর্ট আছে ভারতবর্ষের, এবার বাংলাদেশ বর্ডারের সাথে প্রত্যেকে মিলে আসুন, হাতে হাত ধরে সেই বর্ডার বন্ধ করে দেওয়া হোক। একটা মাল নাই পারে যাবে না, পদ্মা ইলিশে পারে আসবে। রাজস্বী, শুধু বর্ডার বন্ধ করলে হবে না, আন্তর্জাতিক ক্ষেত্রে এটা আর শুধুমাত্র ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। আমেরিকা এখানে খুব নির্ণায়ক একটা শক্তি হিসেবে রয়েছে। ব্যবসাটা বন্ধ করি, 400 টাকা কিলো আলু হয়ে গেছে অলরেডি, 400 টাকা কিলো বাংলাদেশে আলু হয়ে গেছে, এমনি না খেতে পাচ্ছি, আলু বন্ধ হয়ে যাক, ডিম বন্ধ হয়ে যাক, আমার পশ্চিমবাংলার বাঙালিরা ডিম পায় না, চাল পায় না, ওগুলো চলে যায় ওখানে, ওদের পচা ফরমুচিন মাখানো পদ্মা ইলিশ আমাদের সাইড না পাবো, বাংলা ইলিশ কোলাঘাটের ইলিশ অনেক ইসলামিক কিছু শক্তি এসে আজকে সরকারকে টলমল করে দিয়েছে বাংলাদেশের, আর তারা এসে সরকার বা ইন্টারিম সরকারের নামে ভারতবর্ষ এবং হিন্দুদের উপর যে অত্যাচার করছে সারা বিশ্বকে আমি আসবো আলোচনায়। আর একটা বিরতির সময় গিয়ে ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকো। গোটা বিষয়টা কনক্লুড করবো খুব সংক্ষেপে, 20 সেকেন্ডের মধ্যে। শক্তিদা, না, আমি যেটা বলতে চাই, অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার, বিশ্বকবি সোনার বাংলা নজরুলের বাংলাদেশ সব ভুলে যাও। আজকের যে পরিস্থিতি এসছে তার মধ্যে একটা কথাই বলা দরকার, যে বাংলাদেশে যে সংখ্যা লঘিষ্ঠদের উপর যেভাবে গণহত্যা চলছে, যে কোনো মূল্যে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে দাঁড়িয়ে যে ধরনের চাপ সৃষ্টি করার দরকার সেই ধরনের চাপ সৃষ্টি হোক। বিশ্বজিৎদা, খুব সংক্ষেপে। বাংলাদেশ আমাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত, রাজনীতির সঙ্গে যুক্ত, অর্থনীতির সঙ্গে যুক্ত। সুতরাং বাংলাদেশকে বোঝাতে হবে যে আমরা নমনীয় নই, এ ব্যাপারে আমাদের কঠোর পদক্ষেপ, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ বুঝতে পারবে, তত তাড়াতাড়ি সংখ্যালঘুদের নিরাপত্তা আসবে। আর এর মধ্যেও রাজশ্রী, যদি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ ওঠে, নাচযোগে না জানিয়ে বাংলাদেশে আলু পাঠিয়েছে, দুর্ভাগ্যজনক। খুব সংক্ষেপে। এই ধরনের কথা আমরা বারবার করেই বলে যাচ্ছি। আমরা পেট্রাপোল বর্ডার বন্ধ করার উদ্যোগ
মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় নিয়েছিলেন, এবং পরিষ্কার বক্তব্য আমাদের একটাই, জল বন্ধ করে দাও, ভিসা বন্ধ করে দাও, মেডিকেল ভিসা বন্ধ করে দাও, ICCR ভিসা বন্ধ করে দাও, যা যা প্রয়োজন তাটা বন্ধ করে দাও, সমস্ত ব্যবসা বন্ধ করে দাও। একটা বাঙালি হিন্দুর ওপর অত্যাচার হলে পরে তার পরিষ্কার অর্থনৈতিক থেকে আরম্ভ করে সব রকম চাপ সৃষ্টি করে ইউনিসেফ সরকারকে বুঝতে হবে যে এটাকে ইসলামিক রিপাবলিক করা চলবে না। যদি করার প্রয়োজনীয়তা পড়ে তাহলে পরে যত শতাংশ বাঙালি হিন্দু 28% যারা পূর্ববঙ্গ পরিত্যাগ করেছিল এবং যারা আছেন তাদের জন্য সমপরিমাণ জমি নিয়ে আলাদা করে তাহলে পরে তারা নিজেদের দেশকে ইসলামিক রিপাবলিক করবেন, না হলে নয়। রাজশ্রীর বক্তব্য, রাজ্য বিজেপির বক্তব্য কেন্দ্রের কিভাবে প্রতিফলিত হয়, কেন্দ্র সরকার কি পদক্ষেপ নেয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।